আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পড়ছিলাম নেকলেস গল্পটি। এটি লিখেন ফ্রান্সের লেখক গি দা মুপাসা এবং বাংলায় অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। এটি একটি উচ্চাকাঙ্ক্ষী মেয়ের গল্প, যার উচ্চাকাঙ্ক্ষিতা বা অভিলাষের কারণে তার জীবনে যে কঠিন পরিণতি এবং জীবন বাস্তবতার শিকার হতে হয়, এটি এ গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে এবং একটি সারপ্রাইজিং এন্ডিংয়ের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। আজকে আমরা এর শব্দার্থগুলো জানার চেষ্টা করব। প্রথমে এর যে কঠিন কঠিন শব্দ আছে, যেগুলো তোমাদের টিকার মধ্যে দেয় নাই বা তোমার গল্পের শেষে দেয় নাই, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর ওগুলো নিয়ে আলোচনা করব। প্রথম শব্দ হচ্ছে নিয়তি। নিয়তি অর্থ হচ্ছে ফরচুন বা ভাগ্য, যা অদৃশ্য থেকে আসে, যেখানে আমাদের কোনো হাত থাকে না, সেটা হচ্ছে নিয়তি। তারপর হচ্ছে কেরানি। কেরানি হচ্ছে যারা অফিস আদালতে বিভিন্ন নথিপত্র সংরক্ষণের সংরক্ষক হিসেবে কাজ করে। যেমন তোমাদের স্কুলের মধ্যে কিন্তু একজন কেরানি দেখতে পাবে, যে বিভিন্ন নোটিশ যে আছে, নোটিশ পড়ে শোনায় বা নোটিশগুলো সংরক্ষণ করে, সে কিন্তু কেরানি। কেরানি কে ছিল? কেরানি ছিল মসিয়ে লুইসেল, যে এই গল্পের প্রধান ছেলে চরিত্র ছিল। তারপর আরেকটি শব্দ হচ্ছে শ্রী। শ্রী অর্থ হচ্ছে লাবণ্য, সৌন্দর্য বা মুখশ্রী। আমরা যে বলি ওর মুখের শ্রী নাই, বা চট্টগ্রাম ভাষায় একটা কথা বলে ওর সেকে নাই, অর্থাৎ যেটা দেখলে একটা মুখের মধ্যে সৌন্দর্য লাগে, লাবণ্য তৈরি হয়, অন্যরকম একটা ফিল হয়, মায়া মায়া ফিল হয়, সেটা হচ্ছে শ্রী। কিছু কিছু মানুষের চেহারা হয় একদম সাদা, ওর মধ্যে কোনো শ্রী থাকে না। আর যাদের মধ্যে শ্রী থাকে তাদেরকে মুখশ্রীওয়ালা চেহারা বলা হয়। তারপর হচ্ছে সহজাত চাতুর্য। সহজাত চাতুর্য হচ্ছে স্বাভাবিক চতুরতা। চাতুর্য অর্থ চতুরতা, আর সহজাত অর্থ যা স্বাভাবিক, যা নিজে নিজে হয়। হতশ্রী। হতশ্রী দেয়াল। হত অর্থ হচ্ছে লুপ্ত। হত অর্থ লুপ্ত, শ্রী অর্থ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য লুপ্ত হয়েছে এমন দেয়াল বা অসুন্দর দেয়াল। হতশ্রী দেয়াল অর্থ অসুন্দর দেয়াল। তারপর হচ্ছে জীর্ণ চেয়ার। জীর্ণ অর্থ পুরনো, তাহলে পুরনো চেয়ার। বিবর্ণ অর্থ এমন জিনিস যার রং চলে গেছে, বা মলিন জিনিসপত্র, তাহলে রং চলে গেছে এমন জিনিসপত্র হলো বিবর্ণ জিনিসপত্র। আচ্ছা, এবার পরে যাই। তারপর হচ্ছে খর্বকাই ব্রেটন। খর্বকাই অর্থ হচ্ছে বেটে বা বামন। খর্বকাই অর্থ হচ্ছে বেটে বা বামন, যারা সাইজে বেটে হয়। এখানে ব্রেটনের কথা বলা হয়েছে। ব্রেটন হচ্ছে একটি মাইনরিটি বা উপজাতি। উপজাতি কাদের বলা হয়? যারা একটি দেশের যে সংখ্যাগরিষ্ঠ থাকে, ওই সংখ্যাগরিষ্ঠের থেকে যাদের আচার অনুষ্ঠান এবং কৃষ্টি কালচার একটু ভিন্ন হয়, তাদেরকে উপজাতি বলা হয়। এই ফ্রান্সের উত্তর পশ্চিম ফ্রান্সের একটি উপদ্বীপের উপজাতি হচ্ছে এই ব্রেটন। এই খর্বকায় ব্রেটনের কথাই কিন্তু বলা হয়েছে গল্পে, যে গড় বেঁধেছিল, যে মাথিলদার গড়টি বেঁধেছিল। তারপর হচ্ছে গৃহবৃত্ত। বৃত্ত অর্থ হচ্ছে পরিচারক। বৃত্ত অর্থ হচ্ছে পরিচারক বা কাঞ্চামা, যারা খাদ্য বা খাবার পরিবেশন করে, তাদেরকে বৃত্ত বলা হয়। বা যে কোনো কাজে, যে কোনো বিনিময়ে বা একটা ছোটোখাটো বিনিময়ে যারা কাজ করে থাকে, তাদেরকে বৃত্ত বলা হয়। আমাদের দেশে একটা চাকরানি বলে শব্দ পরিচালিত আছে, ওটাই কিন্তু বৃত্ত, গৃহবৃত্ত। আরাম কেদারা। কেদারা অর্থ চেয়ার, অর্থাৎ যে চেয়ারের মধ্যে আধা শোয়ার ভঙ্গিতে আরাম করে বসা যায়, সেটাকে আরাম কেদারা বলা হয়। নিদ্রালু। নিদ্রা থেকে নিদ্রালু, তন্দ্রাচ্ছন্ন বা ঘুম পেয়েছে, যেমন আমাদের ঘুম আসার আগে যে একটু একটু চোখে বাবাসে, ঘুমের বাবাসে, ওটাই হচ্ছে নিদ্রালু অবস্থা। সুরভিত। এটি সুরভ থেকে, সুরভি থেকে সুরভিত। সুরভি অর্থ হচ্ছে সুবাস বা সুগন্ধিযুক্ত, তাহলে সুরভিত অর্থ সুগন্ধি বিশিষ্ট। আচ্ছা, তারপর হচ্ছে শুরুয়া। তারপর শব্দ হচ্ছে শুরুয়া। শুরুয়া অর্থ হচ্ছে জুল। শুরু অর্থ জুল। আমাদের মাছ মাংস প্রভৃতির যে পানি বা যে পানি থাকে, সেগুলো কিন্তু শুরুয়া বলা হয় বা জুল বলা হয়, আমরা জুল বলে চিনি।
তারপর হচ্ছে প্রণয় লীলা। প্রণয়ত্ব প্রেম, লীলায়ত্ব প্রমোদ বা রসিকতা। তার প্রণয় লীলা অর্থ হচ্ছে প্রেম প্রমোদ। প্রণয় যাচিকা, প্রণয় অর্থ হচ্ছে প্রেম, যাচিকা অর্থ হচ্ছে যে তালাশ করে বা যে খুঁজে, যে প্রেম খুঁজে বা যারকে দেখলে সবাই প্রেম করতে মন চায় সেরকম তাকে বলা হয় প্রণয় যাচিকা। নৈরাশ্য অর্থ হতাশাজনক। থিয়েটার অর্থ হচ্ছে যে স্থানে অভিনয় করা যেতে পারে, যেমন নাট্যমঞ্চ বলতে পারো। যে স্থান বা যে জায়গার মধ্যে অভিনয় করা হতো তাকেই থিয়েটার বলা হয়। তারপর আরেকটি শব্দ হতবুদ্ধি। হতবুদ্ধি, হত অর্থ লুপ্ত, বুদ্ধি তাহলে বুদ্ধি লুপ্ত, যাকে কিংকর্তব্য বিমূঢ় বলা হয়। অর্থাৎ যে সময় আমরা কোনো কিছু কী করব টের পাই না, সেটাকে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা বলা হয়। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা বলা হয়। গণ্ডু শব্দের অর্থ হচ্ছে গাল। গণ্ডু শব্দের অর্থ গাল। আমরা দেখতে পাই মাথিলদার গালের মধ্য দিয়ে কিন্তু দুপোটা পানি পড়তেছিল, বা গণ্ডুর মধ্য দিয়ে। তারপরের শব্দ হচ্ছে ম্লান। ম্লান অর্থ বিষণ্ণ, মলিন। নান্তিয়ারের সমভূমি। নান্তিয়ার এটা হচ্ছে ফরাসির মধ্যে নান্তিয়াত বলা হয়, NANTIAT, নান্তিয়াত। এটি একটি যৌথ গোষ্ঠী বা ট্রাইবের নাম। তাহলে নান্তিয়ারের সমভূমি, যেখানে নান্তিয়াতরা থাকে তাদের ভূমিকে বলা হচ্ছে নান্তিয়াতের সমভূমি। তারপর আরেকটি শব্দ ভরত পাখি। ভরত পাখি, ভরত পাখি এটি হচ্ছে একটি ছোট আকৃতির পাখি, যেটি বাদামি রঙের হয়। যেটি ছোট আকৃতির পাখি বাদামি রঙের হয়, তোমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছ। এটাকে লাভ বা লাবকও বলা হয়, তিতির মতো একটি পাখি। আমার কাছে একটু চড়ুই পাখির মতোই মনে হয়েছে, তবে এর পাখনাগুলো মনে হচ্ছে অন্যরকম, চড়ুই পাখির চেয়ে একটু ভিন্ন। একে ভরত পাখি বলা হয়। এটি কোথায় ছিল? ভরত পাখিটি ছিল নান্তিয়ারের সমভূমিতে, এই ভরত পাখিটি ছিল। তারপর হচ্ছে খেলু দেখানু। খেলু অর্থ হচ্ছে সস্তা। খেলু অর্থ সস্তা। খেলু দেখানো অর্থ হচ্ছে সস্তা দেখায় এমন। খেলু দেখানো অর্থ হচ্ছে সস্তা দেখায় এমন। জড়ুয়া অর্থ হচ্ছে মণিমুক্তা খচিত, যেখানে মণিমুক্তা থাকে সেটাকে বলা হচ্ছে জড়ুয়া। জড়ুয়া গহনা অর্থ মণিমুক্তা খচিত গহনা। তারপরে শব্দ কঙ্কন। কঙ্কন অর্থ হচ্ছে কাকন বা চুরি। মেয়েরা যে হাতের মধ্যে চুরি পরে, এগুলোকে কঙ্কন বলা হয়। তারপর বিনিশার ক্রুশ। ক্রুশ হচ্ছে খ্রিস্টানদের একটি সিম্বল। খ্রিস্টানদের একটি সিম্বল, এরকম, ঠিক এরকম। আমি যে একটু আঁকিছি, ঠিক এরকম কিন্তু একটা চিহ্ন থাকে খ্রিস্টানদের, ওইটাকে ক্রুশ বলা হয়। আর বিনিশার অর্থ হচ্ছে যে বেনিস শহর আছে, ওই বেনিস শহরে নির্মিত একটি ক্রুশ, যেটি সোনার ছিল এবং মণিমুক্তা খচিত ছিল। তারপর হচ্ছে বিয়বল। বিয়বল অর্থ হচ্ছে আত্মহারা বা বিভোর, খুবই আনন্দ, আত্মহারা বা বিয়বল হওয়া। এরকম আরেকটি শব্দ হচ্ছে আহ্বান। এটি কিন্তু উচ্চারণের মধ্যে আসতে পারে, আহ্বান, বিয়বল। তারপরে শব্দ ওয়াল্টস নৃত্য। তারপরে শব্দ হচ্ছে ওয়াল্টস নৃত্য। ওয়াল্টস অর্থ হচ্ছে ঘুরানো বা রুলিং। ওয়াল্টস অর্থ হচ্ছে ঘুরানো বা রুলিং, যে নৃত্যটা ঘুরে ঘুরে করানো হয়, অর্থাৎ একজন আরেকজনেরকে ঘিরে ঘুরতে থাকে, তাকে ওয়াল্টস নৃত্য বলা হয়। এটি ইউরোপীয় বা আমেরিকান সভ্যতায় বা সমাজে প্রচলিত একটি নাচ। তারপরে হচ্ছে আহুতি। আহুতি হচ্ছে মহৎ কাজে জীবন উৎসর্গ করা। আহুতি হচ্ছে মহৎ কাজে জীবন উৎসর্গ করা। এখানে আহুতি শব্দটি কিন্তু গল্পে মুগ্ধতা শব্দের প্রায় সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে, বা মহৎ উদ্দেশ্যে বা মহৎ কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়েছে। তারপরে শব্দ হচ্ছে আটপৌরে। তারপর শব্দ হচ্ছে আটপৌরে। আটপৌরে অর্থ হচ্ছে অতি সাধারণ। এখানে যে চাদরটা ছিল, ওই চাদরটাকে আটপৌরে চাদর বলা হয়েছে। আটপৌরে চাদর অর্থ অতি সাধারণ চাদর। আটপৌরে বলতে মূলত যে জিনিসটা সর্বদা ব্যবহার করা হয়। আমরা জানি আমাদের কিন্তু দু ধরনের কাপড় থাকে, একটা হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি, আরেকটা হচ্ছে কোনো অনুষ্ঠানে বা প্রোগ্রামে যাওয়ার সময় ব্যবহার করি। যে সর্বদা যে ব্যবহার করি ওটাকে আটপৌরে কাপড় বা আটপৌরে চাদর বলা হয়। আরেকটি শব্দ হচ্ছে গাড়োয়ান। গাড়ি সংযুক্ত ওয়ান বা গাড়োয়ান, এটির অর্থ হচ্ছে গাড়ি চালক, গাড়ির ড্রাইভার।
সেরকম আরেকটি শব্দ হচ্ছে দারওয়ান, দর সংযুক্ত ওয়ান, দারওয়ান যে দরজা রক্ষা করে, দর একটি ফার্সি শব্দ। তারপরে সিন নদী, সিন নদী হচ্ছে, এই সিন নদীর পাশে কিন্তু তারা পাহাড়টি থেকে এসে হাঁটছিল। SEIN, এটি উত্তর ফ্রান্সে অবস্থিত। বহির্বাস অর্থ হচ্ছে উত্তরীয় বস্তু, বহির্বাস অর্থ হচ্ছে উত্তরীয় বস্তু, অর্থাৎ ভিতরের কাপড়ের বাইরে যে আমরা অন্য একটা কাপড় পরি সেটাকে বহির্বাস বলা হচ্ছে। একটা হচ্ছে অন্তর্বাস, যেমন গেঞ্জি, গেঞ্জি একটা অন্তর্বাস। এর বাইরে যে আমরা টি শার্ট পরি বা শার্ট পরি বা আমরা পাঞ্জাবি পরি বা কোনো কোট পরি, শীতকালীন বস্ত্র পরি, ওগুলোকে বলা হচ্ছে বহির্বাস। আর ভিতরে যে গেঞ্জি থাকে ওটাই হচ্ছে অন্তর্বাস। সান্ধ্য গাউন, সান্ধ্য গাউন অর্থ হচ্ছে গাউন, এটি কিন্তু পাশ্চাত্য নারীদের একটি পোশাক। পাশ্চাত্য নারীদের পোশাক তোমরা অবশ্যই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, যেটি গলা থেকে শুরু হয়ে এরকম করে চড়িয়ে যায়, সেটা হচ্ছে গাউন, যেটি সাধারণত আনুষ্ঠানিক একটা বহির্বাস হিসেবে ব্যবহার করা হয়। আনুষ্ঠানিক একটা বহির্বাস হিসেবে ব্যবহার করা হয় গাউনটি। এটি কিন্তু আমাদের এখানেও চলে আসছে বর্তমান। তারপরে আরেকটি শব্দ হচ্ছে কণ্ঠহার। কণ্ঠ অর্থ হচ্ছে কণ্ঠ বা গলা, হার অর্থ গলার মধ্যে যে আমরা হার পরি সেটা হচ্ছে কণ্ঠহার। যেহেতু আমরা কণ্ঠের এখানে পড়ি সেজন্য এখানে কণ্ঠহার বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে গলার মালা। অপহারক অর্থ হচ্ছে আত্মসৎকারী, অর্থাৎ যে কোনো কিছু চিনিয়ে নেই। সেমিস, সেমিস এটি হচ্ছে মেয়েদের একটি পোশাক, যেটি আমরা গেঞ্জির সাথে তুলনা করতে পারি, যেটি আমরা গেঞ্জির সাথে তুলনা করতে পারি। গাঁট থেকে ঝুলিয়ে পরা হয় এমন নারীর অন্তর্বাস। এরকম কিন্তু নারীদের আরও কয়েকটি পোশাক আছে, যেমন সালোয়ার, কামিজ, সেমিস। এগুলো কিন্তু আমরা যদিও একই অর্থ মনে করি, এগুলো একই অর্থ নয়, এগুলোর মধ্যে ভিন্নতা আছে, তোমরা আরও ভালো জানবে। আরেকটা শব্দ হচ্ছে পাঁচশাও। পাঁচশাও অর্থ, এটাকে আমরা 5 পয়সা হিসেবে গণ্য করতে পারি। এটা ওদের ফ্রান্সি ভাষায় একটা টাকার বা মুদ্রার একক। শাও এটা একটা একক। 5 শাওর বিনিময়ে কিন্তু মশিয়ে লুইসেল প্রতিটা পাতা নকল করত। তারপরে পরের শব্দ হচ্ছে গাগরা। গাগরা হচ্ছে স্কার্ট বা মেয়েদের বিশাল পোশাক। এখানে আরেকটা শব্দ আছে কাকরা, যেটা দিয়ে কিন্তু মেয়েরা চুল বাঁধে, এটা হচ্ছে গাগরা। এটা আমি তেমন, আমার কাছে বিষয়টা পরিষ্কার না গাগরার বিষয়টা। তোমরা কেউ পরিষ্কার হলে বা সুন্দর করে জানলে আমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তবে এটাকে স্কার্ট বলা হচ্ছে। তারপরে আরেকটা শব্দ হচ্ছে সামস এলিসিস। এটি মূলত একটি পার্ক বা এভিনিউর নাম। এই এভিনিউর নাম হচ্ছে এভিনিউ দেস সামস এলিসেস। এভিনিউ দেস সামস এলিসেস উত্তর ফ্রান্সের একটি এভিনিউর নাম, তোমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছ। তারপর আরেকটি শব্দ হচ্ছে প্রাচ্যচিত্র সুবিধ, অর্থাৎ তার যে গড় থাকবে ওটা কিন্তু প্রাচ্যচিত্র সুবিধ বলে সে কল্পনা করত। প্রাচ্য শব্দ অর্থ হচ্ছে পূর্ব। আমরা যে ইউরোপের পূর্বে যে দেশগুলো আছি, যেমন এশিয়া, অর্থাৎ আমাদের ভারত, পাকিস্তান, চীন যে দেশগুলো আছে, এগুলোকে প্রাচ্য বলা হয়। এখানে আরও দুটো শব্দ আছে, একটা হচ্ছে পাশ্চাত্য আর একটা হচ্ছে প্রতীচ্য। প্রাচ্য শব্দের বিপরীত হচ্ছে এই দুটোটা। প্রাচ্য অর্থ হচ্ছে এশিয়া আর পাশ্চাত্য অর্থ হচ্ছে ইউরোপ বা পশ্চিমে যেগুলো আছে। প্রাচ্য প্রতীচ্য দুটোটা সমার্থক আর প্রাচ্যের বিপরীত শব্দ। প্রাচ্যচিত্র সুবিধা অর্থ হচ্ছে এশীয় চিত্রকলা। আমাদের এশীয় চিত্রকলা কিন্তু তাদের কাছে খুবই আকর্ষণীয়। এরপর বইয়ের মধ্যে যে শব্দগুলো আলোচনা করা হয়েছে এগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথম শব্দ হচ্ছে কনভেন্ট। কনভেন্ট অর্থ হচ্ছে খ্রিস্টান মিশনারি নারীদের দ্বারা পরিচালিত স্কুল। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধর্মীয় বা ধর্ম প্রচারের জন্য কিছু প্রতিষ্ঠান থাকে, যেমন মুসলমানের জন্য মাদ্রাসা থাকে, সেরকম মঠ থাকে। সেরকম কনভেন্ট হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য যে স্কুলগুলো দেওয়া হয় বা তাদের মিশনারির পক্ষ থেকে যে স্কুল দেওয়া হয় সেগুলোকে কনভেন্ট বলা হয়। আমাদের মাথিলদা এবং ফরেস্টিয়ার কিন্তু এই কনভেন্ট একটি স্কুলে পড়তো। মিশনারি অর্থ হচ্ছে ধর্ম প্রচার সংক্রান্ত।
বিশেষ করে খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে মিশনারি শব্দটি বেশি ব্যবহৃত হয়। এই কনভেন্ট সম্পর্কে একটি মনে রাখবে, এটি কিন্তু এর মধ্যে শুধু নারীরা পড়ালেখা করে, এখানে শুধু নারীরা পড়ালেখা করে এবং এই মিশনারিদের আবাস হিসেবে বা ধর্ম প্রচারকদের আবাস হিসেবে কিন্তু এটি ব্যবহৃত হয়। কনভেন্টটা যেমন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়, ঠিক তেমনি আবাস হিসেবে ব্যবহৃত হয়। মসিয়ে মসিয়ে শব্দটি হচ্ছে একটি সম্মানসূচক বা সৌজন্য প্রদর্শন শব্দ। এটি ফ্রান্সে পুরুষদের জন্য ব্যবহার করা হয়। ফ্রান্সে পুরুষদের জন্য ব্যবহার করা হয়। আমাদের দেশে যেমন স্যার ব্যবহার করা হয় বা ইংরেজিতে স্যার ব্যবহার করা হয় এবং ভারতের মধ্যে শ্রী ব্যবহার করা হয়, ঠিক সেরকম মসিয়ে হচ্ছে ফ্রান্সের একটি সম্মানসূচক শব্দ। মাদামও ঠিক একই রকম সম্মানসূচক শব্দ বা সৌজন্য প্রদর্শন সূচক শব্দ, যেটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি কীভাবে মনে রাখবা? আমরা ছেলে, তাহলে ছেলের মধ্যে একটা স এর উচ্চারণ আছে, এখানে মসিয়ার মধ্যে একটা দন্তা স্বর উচ্চারণ আছে, এভাবে মনে রাখবা। আর মেয়েদেরকে আমরা কি বলি? মারা আমরা কি হয় মাদার বলি না, সেরকম এখানে মাদাম বলে একটু মনে রাখার চেষ্টা করবো। একই রকম উচ্চারণ, মাদাম মাদার। মেয়েদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, তোমরা জানো, গুলিয়ে না ফলে সেজন্য বললাম। তাহলে এখানে দন্ত স আছে, ছেলের মধ্যে স আছে, তাহলে মাসি এটা ছেলেদের জন্য, মাদামটা মাদারের অনুকূলে, সেটা মেয়েদের জন্য। ফ্রাঁ হচ্ছে ফরাঞ্চি বা ফ্রান্সের মুদ্রা, যাকে ফ্রাঙ্ক বলা হয়, FRANC ফ্রাঙ্ক। এটা হচ্ছে ফরাসি মুদ্রার নাম, কিন্তু 2002 সালের আগে ব্যবহৃত হয় এটি। বর্তমানে এই ফ্রাঁটি ব্যবহৃত হয় না। যখন থেকে এই ফ্রান্স ইউরোপের অন্তর্ভুক্ত হয়েছে, তখন 8-10টা বা 18-19টা দেশ মিলে একটা নতুন মুদ্রা চালু করে, যার নাম হচ্ছে ইউরো নামক একটি নতুন মুদ্রা চালু করে। সেজন্য এই ফরাসি মুদ্রাটা ব্যবহৃত হয় না। এই যদি ফ্রান্সের সাথে আমাদের টাকার সাথে তুলনা করি, তাহলে 1 ফ্রাঙ্ক সমান হবে 30 থেকে 33 টাকা, 130 থেকে 33 টাকা। আর 1 ইউরো সমান 127 টাকা। এটা মনে রাখবা। ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে, তুরস্ক, তারপর যুক্তরাজ্য, পর্তুগাল, জার্মান, এরকম যে দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এরা ইউরো কারেন্সিটা ব্যবহার করে। তারপর হচ্ছে বলনাচ হচ্ছে এটি এক ধরনের বিনোদনমূলক সামাজিক নৃত্য। বলনাচ হচ্ছে একটি বিনোদনমূলক সামাজিক নৃত্য অনুষ্ঠান, যেটি ইউরোপ আমেরিকার মধ্যে প্রচলিত। তোমরা টাইটানিকের মধ্যে কিন্তু এরকম কিছু নাচ দেখতে পারবে, যেগুলো একজন আরেকজনকে ধরে, যে আমরা বিভিন্ন ছবির মধ্যে দেখতে পাই, যে পার্টির একটা নাচ থাকে, ওটা কিন্তু বল নাচ। ক্রুশ হচ্ছে খ্রিস্টান ধর্মীয় প্রতীক। ক্রুশ হচ্ছে খ্রিস্টান ধর্মীয় প্রতীক, যেটা ঠিক এরকম তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে সেটিন এটা ইংরেজি শব্দ, এর অর্থ মসৃণ চকচকে রেশমি বস্তু, অর্থাৎ রেশমি কাপড়কে কী বলা হয়? সেটিন বলা হয়। আমরা জানি সেটিনের কিন্তু একটা বাক্স ছিল, যার মধ্যে ওই তাদের গহনাটা ছিল। তারপর আরেকটি শব্দ হচ্ছে পেরি হচ্ছে ফেরিসের ফরাসি নাম। যে ফেরিস আছে, ফেরিসের ফরাসি নাম হচ্ছে ফেরিস শহরের, তাদের স্থানীয়ভাবে তারা ফেরি বলে। তার প্যালেস রয়্যালত্ব হচ্ছে রাজকীয় প্রাসাদ। রয়্যালত্ব রাজকীয়, প্যালেসত্ব প্রাসাদ। প্যালেস রয়্যালত্ব রাজকীয় প্রাসাদ। এই রাজকীয় প্রাসাদের মধ্যে গিয়ে তারা গহনাটি 36,000 টাকা দিয়ে কিনে। তাহলে তোমরা এই শব্দগুলো সুন্দর করে দাগানোর চেষ্টা করবে বা আত্মস্থ করার চেষ্টা করবে। আর কোনো কিছু যদি না বুঝো, অবশ্যই আমাকে বলবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।